ওকে, সফটওয়্যার কোয়ালিটির যে ডেফিনেশন, বাই ডেফিনেশন যেটা এখানে দেওয়া আছে, কি সফটওয়্যার একটা কম্পিউটার প্রোগ্রামস, প্রসিডিউরস and possibly associated with documentation and data pertaining to the operation of computer system. এদিকে ডেফিনেশন সফটওয়্যার, এটা আমাদের খুব বেশি জরুরি না। জরুরি হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি। টার্মটা অনেক সুন্দর, ডেফিনেশনটা দারুণ। The totality of functionality and features of the software product that contribute to its ability to satisfy stated or implied needs or requirements of the customer. কি বললো? টোটালিটি অফ ফাংশনালিটি। তার মানে তুমি যদি বলো যে আমার এই 10টা ফিচার থাকলে সফটওয়্যারটা হবে, এই ফিচারগুলো কি টোটাল, কমপ্লিট, অ্যাকুরেট, হ্যাঁ, স্টেবল, অনেকগুলো টার্ম চলে আসবে এখানে। আমি 10টা লিস্ট বলে দিলেই হবে না আসলে। সো এই হচ্ছে সফটওয়্যারের ডেফিনেশন, কোয়ালিটি ডেফিনেশন। দেন কোয়ালিটি ডেফিনেশন আরো আছে, যেমন the degree to which a component, system or process meets specified requirements and or user or customer needs and expectation. তো দুটো জোড়াতে আমার প্রথম ডেফিনেশনটা বেশি পছন্দ, কাস্টমার রিকোয়ারমেন্টস। এই লাস্টে যদি ইমপ্লয়েড নিডস না বলে আমি ইমপ্লয়েড কাস্টমার রিকোয়ারমেন্টস বলি, আরো ভালো হয়। দেন কোয়ালিটি অ্যাট্রিবিউটস, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট শুরু হলো আমাদের। এবং এটা একদম মনের ভিতরে গেঁথে নিতে হবে, এবং এইটা আমি জিজ্ঞাসা করার সাথে সাথে বলতে হবে ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস কয়টা আছে, কি কি, বিকজ দিস ইজ আওয়ার অ্যালফাবেট। সফটওয়্যার কোয়ালিটির জন্য দিস ইজ আওয়ার অ্যালফাবেট। প্রথমটা কি? ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস এর মধ্যে বলছে অ্যাকিউরেট। তার মানে ওই যে লিস্ট অফ রিকোয়ারমেন্টস যদি অ্যাকুরেট না হয়, ওই রিকোয়ারমেন্টস ফুলফিল হবে বলে আমি মনে করতেই পারি না। তাহলে অ্যাকুরেট হতে হবে, 2 আর 2 যোগ করলে 4ই হতে হবে। হ্যাঁ, 3.99 হলে হবে না। পিপি বলে পিক্সেল পারফেক্ট ডিজাইন হওয়া লাগবে, 1 পিক্সেলও যেন এদিক ওদিক না হয় কাউন্ট করে। দেন সেকেন্ড পয়েন্ট হচ্ছে কমপ্লায়েন্স। কমপ্লায়েন্স এর আগে যেটা বললাম যে গার্মেন্টস কমপ্লায়েন্স, মোটর ভেহিকল রেগুলেশন কমপ্লায়েন্স, ও দ্য কমপ্লায়েন্স ইজ এ ফাংশনাল রিকোয়ারমেন্টস, ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস থাকতে হবে। কমপ্লায়েন্স বলতে কি স্যার? অব্লিগেশন কিছু বলতেছেন এখানে? না, কমপ্লিকেশন না। কমপ্লায়েন্স মানে হচ্ছে এমন কিছু রেগুলেশন, এমন কিছু বাধ্যবাধকতা যেটা এনশিওর করতে হবে। অব্লিগেশন না স্যার? কমপ্লিকেশন না, নট স্যার কমপ্লিকেশন, অব্লিগেশন। অব্লিগেশনস, হ্যাঁ, অব্লিগেশনস। অব্লিগেশন যেমন আমি যদি বলি মেইনটেনেবিলিটি ইস্যুতে আমার কোড কমপ্লায়েন্স থাকা লাগবে, কোড করলেই হলো না, কোডেরও কমপ্লায়েন্স আছে। অবজেক্ট ওরিয়েন্টেশন পারফেক্টলি মেনটেন করতে হবে, লুজলি কাপলড হওয়া লাগবে, দ্যাট ইজ মেবি আওয়ার কমপ্লায়েন্স ফর ডেভেলপমেন্ট ইস্যুস। তো ওরকম সফটওয়্যারেরও কমপ্লায়েন্স থাকতে হবে, সেই কমপ্লায়েন্সটা ফাংশনাল। দেন থার্ড পয়েন্ট আছে স্ট্যাবিলিটি, স্টেবল হওয়া লাগবে। কেমন স্টেবল? যে সকালে ভালো থাকে, দুপুরে খারাপ, এরকম হলে হবে না। অনেকদিন ধরে ভালো আছে, হঠাৎ করে খারাপ হয়ে, ঈদের সময় মোটামুটি ভালো চলে, ঈদের সময় যখন চাপ বাড়ে তখন আর সফটওয়্যার কাজ করে না, হ্যাঁ। তো ওই স্টেবলের কোনো দাম নাই। বিষয়টা এরকম যে ছেলে খুব ভালো কিন্তু মাঝে মাঝে নাইট ক্লাবে যায়, অথবা গাড়ির ক্ষেত্রে বলি গাড়িটা খুব চমৎকার কিন্তু হঠাৎ ব্রেক ফেল করে, আমরা ওই কোয়ালিটি আর কোনো কোয়ালিটি থাকবে না সফটওয়্যারে। দেন স্টেবল মানে হচ্ছে আমি যে ইন্টেন্ডেড, যে আমি যে এক্সপেক্টেড যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটিটা যেন ধরে রাখতে পারে কন্টিনিউয়াস, এটাকে স্টেবল বলে। দেন সিকিউরিটি, উইদাউট সিকিউরিটি, অনেকে বলে সিকিউরিটি কি ফাংশনাল নাকি নন ফাংশনাল।
কারণ আমার তো লিস্ট অফ রিকোয়ারমেন্টস এর মধ্যে কি সিকিউরিটি আছে? সিকিউরিটি তো এমনিই দেওয়া লাগে না। আমরা বলি সিকিউরিটি হচ্ছে ফাংশনাল। কারণ কি, দেয়ার টু টাইপস অফ সিকিউরিটি। একটা হচ্ছে অথেন্টিকেশন অথরাইজেশন, দ্যাট ইজ ফাংশনাল। তার মানে হচ্ছে কি আমার অ্যাক্সেসিবিলিটি কন্ট্রোল হচ্ছে ফাংশনাল। কেন ফাংশনাল? বুঝলাম আমার এই সফটওয়্যারটা খুব ভালো, কিন্তু যে কেউ ব্যবহার করতে পারে। ব্যাংকিং সফটওয়্যারে না পাসওয়ার্ড দিয়ে একজন ঢুকলে যে ক্লায়েন্ট সেই ম্যানেজারের কাজ করতে পারে, হবে আর সফটওয়্যার চরিত্র থাকবে আর সফটওয়্যারে থাকবে না। তো সেক্ষেত্রে সিকিউরিটি হচ্ছে আমাদের ম্যান্ডেটরি। দেন ইন্টারঅপারেবিলিটি খুব সিম্পল। সেটা হচ্ছে যে সফটওয়্যারে অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে একটা সফটওয়্যার তৈরি হয়, কম্পোনেন্ট টু কম্পোনেন্ট যেন ইন্টারাকশন ভালো হয়। যেমন একটা কোম্পানির ভিতর অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, কিন্তু ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট কমিউনিকেশন যদি ঠিক মতো না হয়, তাহলে এটা ইন্টারঅপারেবল হয় না। এরকম সফটওয়্যারে একটা কম্পোনেন্ট বা একটা সাবসিস্টেম আর একটা সাবসিস্টেমের সাথে প্রপারলি মেসেজিং যেন হয়, একজন আরেকজনের সাথে যেন গন্ডগোল না করে, ও আমার সাথে ঠিক মতো পারফর্ম করছে না, অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের সাথে হ্যাঁ মার্কেটিং ডিপার্টমেন্টে গন্ডগোল মিলে না, তাহলে এই কোম্পানি চলবে না। তাহলে এই ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস কে বলা হয় বেসলাইন কোয়ালিটি অ্যাট্রিবিউটস। একেবারে বেসলাইন, বটম লেভেল। এইটুকু রিকোয়ারমেন্টস না ফুলফিল করলে, এই কোয়ালিটিটা এনশিওর না করলে, সেই সফটওয়্যারে আমরা কোয়ালিটি ধরি না, বাদ এগুলা মানে এটা কাস্টমারকে দেওয়া যাবে না। তাহলে কি কি থাকলো? পাঁচটা: অ্যাকিউরেসি, কমপ্লায়েন্স, স্ট্যাবিলিটি, সিকিউরিটি অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি। পাঁচটা আমরা মনে রাখার জন্য শর্টকাট বা অ্যাব্রিভিয়েশন ইউজ করতে পারি। যেমন বদমাস, মনে আছে বদমাসের কথা? আচ্ছা বদমাস হচ্ছে আমরা পড়তাম অ্যারিথমেটিক অপারেটর প্রেসিডেন্স। আচ্ছা বদমাসের বি মানে হচ্ছে ব্র্যাকেট, ওতে অফ, যে এর সরল অঙ্কের, মনে আছে? তারপর ডি তে হচ্ছে ডিভিশন, এরপর মাল্টিপ্লিকেশন, তারপর এডিশন এন্ড সাবট্রাকশন। এটাকে বলে বদমাস। হ্যাঁ, এটা অপারেটর প্রেসিডেন্স বলা হয়। তো ওইরকম বদমাস দিয়ে কিন্তু সহজেই মনে রাখা যায়। তারপরে হচ্ছে আমরা বেনিয়া সহ কলা বানাইছি না, জি জি স্যার। মনে রাখার জন্য আসল কথা। তো এটার আমরা যদি এরকম কিছু বানায় রাখতে পারি, সুবিধা হয় পরে মনে মনে থাকার জন্য। কি কি আছে, কি বানানো যেতে পারে? এক একজনের এক এক রকম থিঙ্কিং প্রসেস, দৃষ্টিকোণ থেকে বানানো যেতে পারে। যেমন আমরা যদি এমন বানাই, এক্স্যাক্টলি হয়তো মিলবে না। যেমন আমরা যদি বানাই ASCII, ASSCI, জি মানে নামটা শুনলে মনে হয় ও আচ্ছা ASCII একটা পরিচিত নাম তো। ও তাহলে ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস কি আছে, ASCII মনে করলেও আচ্ছা এই ASCII হচ্ছে ও SSCI। আচ্ছা, এটা ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস গেল। এরপর আসছে নন ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস। নন ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস আর ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস এর মধ্যে বেসিক যে পার্থক্য বা স্ট্রাকচারাল যে পার্থক্য, সেটা হলো ফাংশনাল বলে হোয়াট এন্ড নন ফাংশনাল বলে হাউ। আমি যদি বলি অ্যাকিউরেসি, আমি নন ফাংশনাল বলবো হাউ অ্যাকিউরেট, হাউ মাচ অ্যাকিউরেট, হাউ মাচ কমপ্লায়েন্স, হাউ মাচ স্টেবল, হাউ মাচ সিকিউর, হাউ মাচ ইন্টারঅপারেবল। এই সবগুলো মিলে এর নাম হয়ে গেছে কি ফাংশনালিটি। তাহলে ফাংশনালিটির কোয়ালিটি অ্যাট্রিবিউটস গুলো হাউ ফাংশনাল, সেটাকে বলা হয় ফাংশনালিটি। হ্যাঁ, কতটা ফাংশনাল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি কিভাবে পরিমাপ করব? রিলায়েবিলিটি বলতে কি বুঝি আমরা, সেটা আবার মাপতে হবে আমাকে, না? গতদিন বলছিলাম না, সব থেকে চ্যালেঞ্জিং জব হচ্ছে কোয়ালিটি মাপা। তার ভিতরে অ্যাকিউরেসি, তার তো একটু ম্যাথমেটিক্স আছে অ্যাকিউরেসিতে, তাই না? কিন্তু রিলায়েবিলিটির পরিমাপ কেমন করে হবে?
কি দেখে বুঝবো যে তোমার উপর আমি রিলাই করতে পারি? কি দেখে বুঝবো যে সফটওয়্যার উপর রিলাই করা যায়? অবশ্যই কোয়ালিটি। মানে কোন ধরনের কোয়ালিটি? কোয়ালিটি তো বললে আমি যদি ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউট বলি তা তো হবে না। যেমন মেয়ের বিয়ে দেওয়ার সময় বাপে রিলায়েবল ছেলে খুঁজে না, জি যে রিলাই করা যায় কিনা তার উপরে আমার মেয়ের দায়িত্ব নেওয়ার মতো অ্যাবিলিটি আছে কিনা, নাকি বা ছেলে মানুষ খামখেয়ালি করে জীবন নষ্ট করবে। আমার একটা সফটওয়্যারের উপরে ঠিক এরকম একটা মেয়ের বাপ যেমন একটা মেয়ের বিয়ে দেওয়ার সময় রিলায়েবিলিটি খুঁজে বেড়ায়, ঠিক আমাদের সফটওয়্যারের উপরে কোম্পানির মালিকরা রিলায়েবিলিটি খুঁজে বেড়ায়, যে আমি কি তার উপরে নির্ভর করতে পারি। কারণ আমার মেয়ে যেমন ইম্পর্টেন্ট, কোম্পানির ডাটাও এরকম ইম্পর্টেন্ট। তার মানে কার উপর আমি ডাটা রাখবো, তার উপরে কতটুকু রিলাই করা যায়, কোন সময় ক্র্যাশ করে ফেলবে না তো, ডাটা লস হয়ে যাবে না তো, তখন কি হবে। তো তার মানে হচ্ছে রিলায়েবিলিটি মাপার ভালো উপায় হচ্ছে আমরা যেমন ওই যে ক্যারেক্টার সার্টিফিকেট নিই না ক্যারেক্টারলেস লোকদের সাথে, টেস্টিমোনিয়াল। ক্যারেক্টারলেস লোকরা কিন্তু আমাদেরকে ক্যারেক্টার সার্টিফিকেট দেয়, জি স্যার। তাই না? জি চেয়ারম্যান স্যার। মেম্বার এরা আমাদেরকে ক্যারেক্টার সার্টিফিকেট দেয়। কি লেখে ওতে? লেখা হচ্ছে রাশেদ করিমকে আমি 15 বছর ধরে চিনি, তার চরিত্র ফুলের মতো পবিত্র, এইসব কথা লিখে দেয় না, দিয়ে একটা সাইন করে দেয় 200 টাকা 300 টাকা নিয়ে। কি কে সার্টিফাই করছে? যার চরিত্রই নাই, সে আমাকে ওর ফুলের মতো পবিত্র বলছে। তো আমরা আমরা আসলে চাই কি, আমার এই ক্যারেক্টার সার্টিফিকেট বলতেছে যে তাকে দীর্ঘদিন ধরে আমি চিনি এবং সে তার উপর নির্ভর করা যায়। ওটা দেখে সরকার বা অন্যান্য কোম্পানি রিলাই করে আমার উপর, না? তো ঠিক ওরকম রিলায়েবিলিটি বলতে বোঝায় যে আমি কতক্ষণ কত টাইম ধরে সেম কোয়ালিটি রাখতে পারি। রিলায়েবিলিটির সাথে স্ট্যাবিলিটির সাথে একটু মিল আছে। হ্যাঁ, যে একজন মানুষকে আমি 15 বছর ধরে চিনি, অতএব 15 বছর ধরে যে মানুষটা ভালো মানুষ হিসেবে আমি জানি, তার উপর আপনি তো রিলাই করতেই পারেন, একদিন দুদিন না তো। তো একটা সফটওয়্যার রিলায়েবিলিটি বা যে কোনো কিছু রিলায়েবিলিটি বোঝায় কোয়ালিটি ওভার টাইম। তার মানে কোয়ালিটি তো এনশিওর করতেই হবে আমাকে, কিন্তু কতদিন পর্যন্ত। যেমন আমরা বলি উইন্ডোজের উপরে কত রিলায়েবিলিটি, কত লিনাক্স এর উপরে কেমন আর ইউনিক্স এর উপরে কেমন, কতটুকু রিলাই করা যেতে পারে কার উপরে? হুম, ফখরুলকে আটকে গেল নাকি? না, না স্যার, আমি চিন্তা করতেছি যে ইউনিক্স বা লিনাক্স এভাবে ইউজ করিনি। আচ্ছা আমি বলি। মার্কেটে এটার ইম্প্যাক্ট কতটা আমি জানি না তো। না, মার্কেটের ব্যাপার না, আমি আসলে ওটা তো মার্কেটের পরে আসে, যে আসলে রিলায়েবিলিটির উপর ডিপেন্ড করে আসে আমি অপারেটিং সিস্টেমের উপর রিলাই করতে পারবো কতটুকু। আমার কি সব থেকে যে জিনিসগুলো বুঝতে হয় সেটা হচ্ছে ক্রিটিক্যাল সিস্টেম গুলা, যেমন এয়ারলাইন্স টিকিটিং, এয়ারলাইন সিস্টেমস, ব্যাংকিং সিস্টেম, সেগুলা কি উইন্ডোজ সার্ভারে চলে? রিলাই করা যায়? না না, এগুলো লিনাক্সে চলে স্যার, ম্যাক্সিমাম তো লিনাক্সে, ইভেন আমাদের ফোনের ইয়াটা তো লিনাক্সেরই। এবং আরো ক্রিটিক্যাল সিচুয়েশন গুলা ইউনিক্সে চলে। সো একটা কথাই আছে এমটিবিএফ, মানে মিন টাইম বিটুইন ফেলিওর। এমটিবিএফ, মিন টাইম বিটুইন ফেলিওর, মানে একটা ফেলিওর থেকে আর একটা ফেলিওরের দূরত্ব যদি বাড়ানো যায় তাহলে আমি রিলায়েবিলিটি বলতে পারি। কতটুকু? উইন্ডোজে ধরা হয়, সরি লিনাক্স ইউনিক্সে ধরা হয় আমি যদি সার্ভারটা অন করি 9 বছর টানা চলবে, বন্ধ হবে না। আর লিনাক্সকে ধরা হয় 3 বছর টানা চলবে, বন্ধ হবে না। আর উইন্ডোজ আমি জানি না।
প্যাচ আপডেট হলে রিস্টার্ট হয়ে যেতে পারে। তো তার মানে কি দাঁড়াচ্ছে, আমার সার্ভার যে কোনো সময় রিস্টার্ট হয়ে যেতে পারে, এটা কি রিলাই করবো আমি? সো রিলায়েবিলিটি মানে হচ্ছে কোয়ালিটি ধরে রাখতে হবে ওভার টাইম, কতদিন পর্যন্ত রাখতে পারে, ঠিক আছে? ঠিক সফটওয়্যার কোয়ালিটি যেখানে আমরা দেখব, তার রিলায়েবিলিটি বলতে বোঝায় যে আমরা বুঝি, দেখেন আমরা কিন্তু সেই 1953 সাল থেকে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি, বলেন অনেকে বাটারফ্লাই। তার মানে ইউ ক্যান রিলাই অন বাটারফ্লাই। দেন আমার মনে হয় যথেষ্ট হয়েছে রিলায়েবিলিটি সম্পর্কে বোঝা। এবার ইউজিবিলিটি হচ্ছে এটা সহজে বোঝার জিনিস, তাই না? বাট এই টার্ম গুলো হচ্ছে এতটাই ভেগ যে পরিমাপ করাটা আসলে খুব কঠিন। আমি যদি বলি ইউজিবিলিটি মানে কি দিয়ে মাপবো যে এটা ভালো ইউজিবিলিটি? আমরা এটাকে আবার কিছু ভাগ করতে পারি, কিরকম? ইউজার ফ্রেন্ডলিনেস, অ্যাট্রাকটিভ, রিডেবিলিটি, হ্যাঁ, ইজি টু আন্ডারস্ট্যান্ড, তাই না? নেভিগেবিলিটি, গাইডেড, অনেক কিছু বিষয় হ্যাঁ নিয়ে আমাদের ইউজিবিলিটি টার্মিনোলজি গুলা নিয়ে আসতে পারি। তো তার মানে একটা ছোট্ট ওয়ার্ডকে যদি আমি ভাঙি, অনেক বিষয় চলে আসবে। শুধু বললে ইউজিবিলিটি টেস্টিং বললে তো একটা জগৎ হয়ে যাবে। ঠিক এরকম এফিসিয়েন্সি সাধারণত কম্পারিজনের স্টেটমেন্ট। আমি যখন বলি এফিসিয়েন্ট, তাহলে আরেকজনের সাথে কম্পেয়ার করতে হবে, আদারওয়াইজ এফিসিয়েন্ট বলা যাবে না। কিরকম? অমুকের থেকে এ এফিসিয়েন্ট, শুধু এফিসিয়েন্ট কেউ হয় না। তার মানে এটা কম্পারিজন স্টেটমেন্টস। আমি একই কাজ ফখরুলকে দিলাম, শামসুলকেও দিলাম। ফখরুল নিল 2 ঘন্টা সময়, শামসুল নিল 1 ঘন্টা সময়, সেম কাজ করে দিল। তাহলে এফিসিয়েন্ট কে? শামসুল এফিসিয়েন্ট। কারণ আমার সফটওয়্যারটা যদি উইথ দ্য এফিসিয়েন্সির ভালো ডেফিনেশন, উইথ দ্য মিনিমাম, উইথ দ্য স্ট্যান্ডার্ড রিসোর্স, আমি যদি বলি আরেকটু ভালো করে যে উইথ দ্য মিনিমাম রিসোর্স, আউটপুট যদি সেম হয়, যত মিনিমাম রিসোর্স ইউজ করে আমি আউটপুট নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে এফিসিয়েন্ট। আমার একটা সফটওয়্যার বানাইছি, একটা মোবাইল অ্যাপ, ওটা অন করলেই হ্যাং করে, মানে কি? মেমোরি বেশি ইউজ করে ফেলতেছে, তার মানে কি এফিসিয়েন্ট না? সো এফিসিয়েন্সি পরিমাপ করার জন্য আসলে কম্পারিজন স্টেটমেন্ট লাগবে, কার সাথে কার এফিসিয়েন্ট। নাও দ্য টার্মিনোলজি, সব থেকে বড় টার্মিনোলজি আমাদের টেস্টিং জগতের, যদি আপনি বা তোমরা যদি ভালো টেস্টার হতে চাও, তাহলে ইউ হ্যাভ টু লুক ইনটু দ্য মেইনটেনেবিলিটি ইস্যু। এটা সিনিয়র, মানে আমরা প্রথম বলছিলাম যে ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস বেসলাইন কোয়ালিটি অ্যাট্রিবিউটস, যেটাকে ছাড়া আমরা সফটওয়্যার কোয়ালিটির মিনিমাম লেভেলও ধরবো না, যেটাকে বলা হচ্ছে অ্যাকিউরেসি, কমপ্লায়েন্স, স্ট্যাবিলিটি, সিকিউরিটি, ইন্টারঅপারেবিলিটি। এটা ম্যান্ডেটরি, এটাতে ছাড় দেওয়ার কোনো রাস্তা নাই। কিন্তু নন ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউটের মধ্যে যদি মেইনটেনেবিলিটিকে যদি আমি টাচ করতে চাই, দ্যাট ইউ উইল বি এক্সেলেন্ট টেস্টার। আমি এটা আসলে কঠিন। আর এখানে যদি কাজ করতে হয়, অবশ্যই ইউ হ্যাভ টু হ্যাভ দ্য হাইয়েস্ট ডেভেলপমেন্ট ফোকাস, আদারওয়াইজ মেইনটেনেবিলিটি করা যাবে না। মেইনটেনেবিলিটি বোঝার জন্য ভালো উপায় হচ্ছে, ধরো তোমাদের কোম্পানি, স্যামসুলের কোম্পানি অন্য একটা সফটওয়্যার অ্যাকুইজিশন করতে চাচ্ছে, স্যামসুলকে দায়িত্ব দিল এই সফটওয়্যারটা বুঝে নেওয়ার জন্য। সফটওয়্যারটার দাম হচ্ছে $1 বিলিয়ন। স্যামসুলকে বলল এর টেস্ট করে বলো আমাকে এটা আমরা কিনবো কি কিনবো না। স্যামসুল কি টেস্ট করবে? ফিচার টেস্ট করবে না? ফিচার টেস্ট করবে? ফিচার টেস্ট করবে না, কারণ ফিচার অলরেডি টেস্টেড, কারণ ওটা মার্কেটিং এর লোকজন জানে, অলরেডি মার্কেটে তার ভ্যালু আছে। কিন্তু এখন আমরা সফটওয়্যার সোর্স কোড সহ কিনতে চাচ্ছি $1 বিলিয়ন। কি দেখবো আমি দেখবো সফটওয়্যারটা ভবিষ্যতে কতটা মেইনটেইন করা যাবে। টোটাল সফটওয়্যার সোর্স কোড যখন কিনবো, ওই কোম্পানির প্রোগ্রামারদের নিয়ে আসবো আমরা? তা তো নিয়ে আসবো না।
ও আমি আমি কি এরপরে সাস্টেন করতে পারবো? আমি এই সফটওয়্যারটা কি ফ্লেক্সিবল, সফটওয়্যারটা কি রিডেবল, সফটওয়্যারটা কি ডকুমেন্টেশন প্রপারলি করা আছে, সফটওয়্যারটা কি এনহ্যান্সেবল, সফটওয়্যারটা কি কতটা অ্যাডাপ্টেবল, ডিজাইন প্যাটার্ন কি আছে, ডিজাইন স্পেসিফিকেশন কি আছে, ফ্রেমওয়ার্ক কি ইউজ করা আছে, কতটা আমি ওটাকে নিয়ে ভবিষ্যতে নতুন কিছু অ্যাড করতে চাইলে কি করব আমি, এই সমস্ত কিছু যদি নিয়ে আমি টেস্ট করতে চাই সেটাকে বলা হয় মেইনটেনেবিলিটি টেস্টিং, কোয়ালিটি অ্যাট্রিবিউটস। আর এটা টেস্টারদের, জুনিয়র টেস্টারদের কোনো কাজের আওতায় পড়বে না, এটা সিনিয়র ছাড়া সম্ভব না এটা। দেন পোর্টেবিলিটি, পোর্টেবিলিটি সহজ, আমার সফটওয়্যারটা যে কোনো জায়গায় পোর্ট করতে পারি কিনা। হ্যাঁ, যে কোনো অপারেটিং সিস্টেমে চলে, যে কোনো ব্রাউজারে চলে, যে কোনো মোবাইলে চলে, ও তার মানে ভালো পোর্টেবল। পোর্টেবল শব্দটা এই কম্পিউটার জগতে প্রথম কবে শুনছো তোমরা বলো তো? পোর্টেবল হার্ড ডিস্ক যখন আছে, পোর্টেবল হার্ড ডিস্ক। খুবই বয়স কম্পিউটার, তারও আগে পোর্টেবল আমরা শুনছি। কোথায় পোর্টেবল নামটা পরিচিত কে করেছে? মনে নাই তাই তো? পিডিএফ, পিডিএফ আচ্ছা, তাই না শামসুল? জি স্যার। পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট বলা হয়। আচ্ছা, না কখনো স্যার ওটার অ্যাপ্লিকেশন যাই না, অলওয়েজ পিডিএফই বলতেছি। আচ্ছা, তার মানে আমাদের যে কোয়ালিটি অ্যাট্রিবিউটস, আমরা ওই যে শামসুল তুমি তো পরে আসছো, সেটা হচ্ছে যে সফটওয়্যার টেস্টিং এর অ্যালফাবেট হচ্ছে এই পেজটা। এটা হচ্ছে জাস্ট অবাক অখার মতো মনে রাখতেই হবে, এটা ছাড়া সফটওয়্যার টেস্টিং এর সামনের দিকে বাড়া যাবে না। এবং এটা হচ্ছে যেহেতু অ্যালফাবেট, মুখস্থ রাখতে হবে, এবং মুখস্থ রাখার নিয়ম হচ্ছে আমরা বদমাস স্টাইলে যাবো। বদমাস মনে আছে? বদমাস, হম, শামসুল মনে করছে বদমাস বলছি শামসুলকে। আহ, বেনিয়া বদমাস, শোকলা ওই টাইপের স্যার, বেনিয়া হ্যাঁ শোকলা। হ্যাঁ ওভাবে বদমাস হচ্ছে ওই যে ব্র্যাকেট অফ, দেন ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন এন্ড সাবট্রাকশন, এটা অপারেটর প্রেসিডেন্স বলে, অ্যারিথমেটিক অপারেটর প্রেসিডেন্স বলা হয় বদমাস। সরল। এরকম আমরা ওটা বানিয়ে নিতে পারি মনে রাখার জন্য। হুম, যেমন আমরা উপরেরটা বানিয়েছি অলরেডি, সেটা হচ্ছে আমরা বলতে পারি ASCII, ASSCI, অ্যাকুরেসি, স্ট্যাবিলিটি, সিকিউরিটি, কমপ্লায়েন্স অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি। হুম, আবার কেউ বানায় কি ACISS, ACI কোম্পানির পরে এসএস লাগা যায়, যে যেমন করে মনে রাখার ব্যাপার। হ্যাঁ, ঠিক এরকম নন ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস এর কি বানানো যেতে পারে, কি চোখে পড়তেছে? পড়ছে কিছু? পড়ে নাই? মানে একটা মিনিংফুল, মিনিংফুল নামের কাছাকাছি গেলেও হবে, যাতে মনে রাখা যায়। আমাদের কথা হচ্ছে মাইন্ড ম্যাপিং। হয় না? না কিছু দাঁড়ায় না।
বুঝছি তোমাদের চোখ পড়তেছে না। শামসুলের কি পাইছে কিছু? আমি Treasure. এমপি চিন্তা করতেছিলাম, এমপি দেন আচ্ছা আমি আমি বলে দিই, আমি একটা বের করেছি, এটা আমি বের করেছি, অনেকে চোখে পড়ে, আমি বিভিন্ন ব্যাচের স্টুডেন্টদের বললে ঠিক পারফেক্টলি বলে দিতে পারে। এটা যে পারফিউম, পারফিউম। হ্যাঁ, পারফিউম। PERFUM, যদি বানানটা পুরোপুরি যাবে না, বাট পারফিউম। ইন্টারেস্টিং। পারফিউমটা মনে রাখলেও হয়ে যাবে। Then types of quality assurance. Actually টেস্টারদের সাইকোলজি এখান থেকে শুরু হলো। টেস্টারটা কেমন হতে হবে, তার মেন্টালিটি কেমন। দুই ধরনের কোয়ালিটি অ্যাসুরেন্স আছে, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস আর একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যাক্টিভিটিস। কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস বলছে প্রিভেন্ট ডিফেক্ট, তার মানে ভ্যাকসিনেশন, তাই না? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর বলি না? তো প্রিভেনশন যদি আমি করতে পারি, এটাকে বলে কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস। আর অ্যানালাইটিক্যাল মানে যে ফাইন্ডিং ডিফেক্টস। এই দুটার মধ্যে বিশাল মেন্টাল মডেল লুকিয়ে আছে। তার আমি যদি দৃষ্টিটা এরকম দিই, ফাইন্ডিং ডিফেক্টস, আমি ডিফেক্ট খুঁজে বের করতে চাই, তার মানে আমি যখন ডিফেক্ট খুঁজে বের করতে চাই মানে আমি খালি খুঁত ধরতে চাই, আমার চোখ হয়ে যাবে খুঁত ধরার মতো চোখ, খালি খুঁত, ভালো জিনিস আর চোখে পড়বে না, চোখ কিন্তু খুঁতিস্ট হয়ে যাবো আমি আস্তে আস্তে যদি অ্যানালিটিক্যাল অ্যাক্টিভিটিস জায়গায়। মানুষের খালি ভুল ছাড়া ভালো জিনিস চোখেই পড়বে না। সফটওয়্যারের ভুল ধরতে 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 এমন হবে মানুষকে দেখলেও মনে হবে যে ওর ভুলগুলা কি আছে আমি দেখতে পাচ্ছি, চোখই খারাপ হয়ে যাবে। কিন্তু যে 2 নম্বরে গেলে 2 নম্বর টেস্টার এটা। আচ্ছা, কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস কি? আমি প্রিভেন্ট করব ডিফেক্ট যেন না হয়। এই অ্যাটিটিউডটা কার থাকে? ভালো মানুষের অ্যাটিটিউড। কার থাকে? প্যারেন্টস এর অ্যাটিটিউড। কার থাকে? বড় ভাইয়ের অ্যাটিটিউড, বড় বোনের অ্যাটিটিউড, না আমার ছোট ভাই যেন ভুল না করে, ভুল করতে দেব না। তার মানে ভুল ধরার আনন্দ পায় কারা? শত্রুরা। ডেভেলপারে ভুল করবে আর আমি মজা করে ধরবো, এই সাইজ করা যাবে, দ্যাট ইজ ফাইন্ডিং ডিফেক্ট। ছিদ্রান্বেষী মনোভাবের লোকজনকে অ্যানালাইটিক্যাল অ্যাক্টিভিটিস দিকে যায়। আর যারা কনস্ট্রাকটিভ মেন্টালিটি, আমি এমন কাজ করব যেন ডিফেক্ট না হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা পজিটিভ সাইকোলজি, একটা নেগেটিভ সাইকোলজি তৈরি হতে থাকে। যখনই আমি কোনো কারো কাজের ত্রুটি বিচ্যুতিগুলা বের করব তখন নিশ্চয় সে আমাকে পছন্দ করবে না, নিশ্চয় করবে না, কনফার্ম, লিখে রাখো। আমি একদম সত্যি করে বললাম যে তোমার এই প্রবলেমটা আছে, তুমি জানো যে প্রবলেমটা সত্যি আছে, কিন্তু তুমি তখন থেকে আমার আর পছন্দ করবে না। বুঝতে পেরেছো? তাহলে এই দুই ধরনের সাইকোলজি থেকে আমরা যেটা পাচ্ছি, একটা নেগেটিভ সাইকোলজি আর একটা পজিটিভ সাইকোলজি। একটা হচ্ছে ফিডব্যাকিং সিস্টেম, একটা ফিড ফরওয়ার্ডিং সিস্টেম। ফিডব্যাকিং সিস্টেম কি? এন্ড অফ দ্য ইয়ার, এরকম কেউ করে? এন্ড অফ দ্য ইয়ার আমি যাচাই করলাম যে এই ছেলে পরীক্ষায় ফেল করেছে, আমি খুঁজে পাইছি, লাভ হলো কি? প্রজেক্ট ফেল, 1 বছর লস। তার মানে আমি সফটওয়্যার টেস্ট করে বলে দিলাম এতগুলো ডিফেক্ট আছে, আর এই সফটওয়্যার ডিফেক্ট হচ্ছে কেন সেটা যদি আমি দেখতে যেতাম আগে থেকে, তাহলে ডিফেক্ট গুলো হইতো না। হ্যাঁ, আমি ডায়াগনস্টিক সেন্টার খুলে বসছি, অ্যানালিটিক্যাল অ্যাক্টিভিটিস মানে ডায়াগনস্টিক সেন্টার খুলে বসছি। হ্যাঁ, স্ক্যানার, বিভিন্ন ধরনের স্ক্যানিং মেশিন, ব্লাড টেস্টের বিরাট ডায়াগনস্টিক সেন্টার খুলে বসেছি যদি আমি অ্যানালিটিক্যাল অ্যাক্টিভিটিস যাই। আর কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিতে কি যেতে পারি আমরা, কিভাবে কি করতে পারি?
রোগ যেন না হয়। তাহলে কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিতে যদি যাই আমরা, মানে আমি এক্সাম্পলটা যদি রোগের ক্ষেত্রে ধরি, তাহলে কি করা উচিত আমাদের? হুম, ডিজিজটা যেন না হয় ওইভাবে আগে থেকে প্রিভেন্ট মানে কি করার করা জন্য যেতে পারে? আমি তো একদম ক্রুড পুরো এক্সাম্পল একটা দিচ্ছি ডিজিজ, তোমাকে। হ্যাঁ, হ্যাঁ, হয়তো হইতে পারে যে যদি টু অ্যাভয়েড ডায়াবেটিক্স, সে হয়তো বা খাবার দাবার মেনটেন করে চলবে বা এক্সারসাইজ করবে। হ্যাঁ, তার মানে হচ্ছে আমার লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে। রাইট। হ্যাঁ, আমার খাবারের যেন পুষ্টিকর খাবার, আজে বাজে খাবার যেন না খাই, আমার ঠিক মতো ঘুমাতে হবে, এক্সারসাইজ করতে হবে, এইগুলা করলে আমার ডিজিজ আসবে না। দ্যাট ইজ কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস। তার মানে আমি কি করলে সফটওয়্যারের প্রোগ্রামাররা ভুল করবে না, এরর হবে না, ডিফেক্ট আসবে না, সেই জিনিসগুলোর দিকে তাকানো, সেইগুলাকে গাইড করা, সেই অবস্থাটা তৈরি করার নাম হচ্ছে কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস, কনস্ট্রাকটিভ টেস্টিং। আর যখন আমি এগুলা করব না, তখন হচ্ছে যে আমরা খুঁজতে থাকবো যে কিভাবে দোষ খোঁজা যায়। এই সাইকোলজিক্যাল মডেলটা কখনোই রিলেশনশিপ ভালো করবে না। প্রোগ্রামাররা কখনোই পছন্দ করবে না টেস্টারকে, যদি আমি অ্যানালিটিক্যাল অ্যাক্টিভিটি চাই। দেন আমরা যদি দেখি কনস্ট্রাকটিভ কোয়ালিটি অ্যাসুরেন্সের মোটো হচ্ছে ডিফেক্ট নট মেড। ডিফেক্টই হবে না, তাহলে আমি ফিক্স করার দরকার নাই তো। আর যদিও ডিফেক্ট হয়, একেবারে হবে না তা না, যদিও ডিফেক্ট হয় কিন্তু এটা রিপিট করবে না, একই ডিফেক্ট বারবার হবে না। তাহলে আমাদের মোটো কি? প্রিভেন্ট ডিফেক্টস। কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটির দুই ধরনের বিষয় আছে, টেকনিক্যাল একটা অর্গানাইজেশনাল। টেকনিক্যাল কি? মেথডস, টুলস, ল্যাঙ্গুয়েজ, লিস্ট, টেমপ্লেটস, আইডি। এখন যদি আমি আইডি থেকে শুরু করি, আমি যদি এখন নোটপ্যাডে যদি কোড করি, শামসুল কোন আইডি ব্যবহার করো? আনমিউট, আনমিউট, শোনা যাচ্ছে না। স্যার হ্যাঁ, এবার আসছে। না, আমি স্যার প্রথমে ইন্টেলিজে, তারপরে এখন আবার এক্লিপসে ব্যাক করছি। আজ ইক্লিপসে কেন ব্যাক? আমার আসলে ইন্টেলিজেন্ট আমি এনজয় করতেছিলাম মোর মডার্ন, বাট আপনি যেটা বললেন যে যদি বলি পড়াশোনা থেকে, তাহলে বলবো মোর রিলায়েবল হচ্ছে আপনার ইক্লিপসটা। ইন্টেলিজেন্ট অতটা রিলায়েবল এখনো হয় নাই আর কি। যেমন আচ্ছা, ধরেন একটা একটা ফল্ট হচ্ছে বা ডিফেক্ট হচ্ছে ইন্টেলিজেন্ট হচ্ছে যে আপনি মাল্টিপল প্রজেক্ট এট এ টাইম ওপেন রাখতে পারবেন না, আপনাকে একটা একটা করে প্রজেক্ট ওপেন রাখতে হবে। এটা একটা মানে মানে আলাদা ইউজিবিলিটি, উইন্ডোতে, হ্যাঁ হ্যাঁ, ইউজিবিলিটি না আর কি, যেমন হ্যাঁ, উইন্ডোজে আলাদা ইক্লিপসে। উইন্ডোতে করা যায়। আর হ্যাঁ ইক্লিপসে একটার ভিতরে সবগুলা রাখা যায়। হ্যাঁ, তারপর আবার যদি বলি যে আপনার ইয়া থেকে যে রিলায়েবল, আরেকটা হচ্ছে যে সলিউশন গুলান ধরেন ইক্লিপসে অ্যাভেলেবেল, আপনি কোনো প্রবলেম করলে ইক্লিপস ইন্টেলিজে অনেক সমস্যা আছে যেগুলো হচ্ছে মানুষ এখনো জানেই না কেন হয়, স্টিল ওরা এখনো ইমপ্রুভ করতেছে। ও, কিন্তু ইক্লিপস হচ্ছে ওপেন সোর্স, হ্যাঁ, আর প্রবলেম। ইন্টেলিজে হচ্ছে ইক্লিপসের ওপরেই করা। আচ্ছা, ইন্টেলিজে জানতাম না। কিন্তু ইক্লিপসের উপরেই করা। হ্যাঁ, ইক্লিপসটাকে আচ্ছা, সোর্স কোডটাকে নিয়ে তারা ইন্টেলিজের মত তৈরি করছে, একটু আরো মডার্ন করার জন্য চেষ্টা করছে। তো ওর বটম লাইন হচ্ছে কিন্তু ইক্লিপস। আচ্ছা, এটা আমি জানতাম না। আচ্ছা, এখন ওয়ার্ল্ডে সব থেকে বেশি চলতেছে আবার ভিএস কোড। হ্যাঁ, ভিএস কোড আমি ইউজ করছি, বাট এখন আমার কোম্পানির জন্য ইউজ করি না আর কি, ওটা আমি পার্সোনাল জাস্ট জানার জন্য দেখার জন্য দেখছিলাম আর কি ভিএস কোড। ভিএস কোড খুব লাইট ওয়েট এবং খুব ভালো এখন। হ্যাঁ, ভিজুয়াল স্টুডিওর খুব কাছাকাছি। আমি তিনটাই ইউজ করি, বাট এখন রিসেন্টলি আমি ভিএস কোডই করতেছি। তবে ভিএস কোড ভালো, সবগুলো ল্যাঙ্গুয়েজের জন্য দেখলাম ভিএস কোড ভালো।
হ্যাঁ, ওর কি বলে মডার্ন যুগে বিএস কোডটা বেশি অ্যাট্রাকটিভ আমার কাছে মনে হয়েছে, ইভেন নট ইভেন ইন্টেলিজে থেকে। ইন্টেলিজে তো বললাম কিছু ড্রব্যাক আছে, বাট বিএস কোড সবচেয়ে স্মুথ এখন পর্যন্ত আমি যতগুলো নিয়ে কাজ করছি। তো এবং আমার দেশের সামনে ভিএস কোড হচ্ছে একটা বেঞ্চমার্ক অতিক্রম করতে যাচ্ছে। ওরা তো ওই যে $1 বিলিয়ন দিয়ে গিট হাবের সোর্স কোড কিনে নিছে, গিট হাবের সরি সোর্স কোড কিনে নাই, গিট হাবের ওই যে কি বলে আনলিমিটেড সার্ভিসটা কিনে নিছে সার্ভিস কি পার্মানেন্টলি। হ্যাঁ, গিট হাব তো এখন আসলে গিট ল্যাবের দিকে চলে গেছে বেশি, এটাও একটা কারণ হতে পারে। হ্যাঁ, ওখান থেকে। এবং ওই সোর্স কোড গুলো আমরা যে সব রিপোজিটরি ইউজ করি, ওই সোর্স কোড গুলা থেকে সে মেশিন লার্নিং ইউজ করে ওই কো পাইলট তৈরি করে ফেলেছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। এবং ওইটা এখন ভিএস কোডে নিয়ে আসছে, যদিও সবার জন্য অ্যাভেলেবল করে নাই, বাট ওইটা যখন অ্যাভেলেবল হয়ে যাবে অন্যগুলা যে মায়েরটা খাওয়া শুরু করবে। এনিওয়ে, তার আইডি কেন আমাকে কনস্ট্রাকটিভ কোয়ালিটি অ্যাসুরেন্সের কথা বলছে? কারণ আইডি আমাকে ভুল করতে দেয় না, সাজেশন দেয়। আমি যদি নোটপ্যাডে কোড করতাম, সামান্য কালারও হইতো না, তাহলে কি করতাম আমি? কিওয়ার্ড বুঝতাম না, তাই না? আমাকে ভুল ধরতো না। আমাকে ইভেন ইন্টেলিজেতে কি সুন্দর, আমি যদি কোনো একটা ইউজ করি, কি বলে, আমি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেটাকে ইউজ না করা পর্যন্ত মনে হয় যে মন মারা হয়ে থাকে, তাই না? এটা মনে হয় যে কি একটা অ্যাশ কালার হয়ে থাকে, কি ইউজ তুমি এখন আমাদের ব্যবহারই করলা না, মন খারাপ করে একটা কালার দিয়ে রাখে। যখনই ওটা ব্যবহার করি না, তো জ্বলে ওঠে, ও আচ্ছা, তার মানে আমি কাজের লোক। ফিলিং, হ্যাঁ, লুক অ্যান্ড ফিলিং, এই ফিলটা আমাকে ভুল করতে দেয় না। তাহলে আমরা কি করতে পারি? টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আইডি, তারপরে বিভিন্ন ধরনের লিস্ট, টেমপ্লেটস ইউজ করতে পারি, হ্যাঁ, যেগুলো আমাকে ভুল করতে দেয় না। আমি র সিএসএস কোড লেখার থেকে বুটস্ট্র্যাপ অথবা ওই ইউজ করতে পারি, ফ্রেমওয়ার্ক গুলা, যাতে করে সহজ করে দেয় আমাকে। এরকম ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকও আছে, আমি পাইথন ইউজ করতে পারি, খুব ইজি, ভুল করার সম্ভাবনা একটু কম থাকে। অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ করতে পারি, তাহলে হ্যান্ডি হয় আমার কাছে, তাই না? তো এরকম আছে সব টেকনিক্যাল ব্যাপারগুলো। আর অর্গানাইজেশন, হ্যাঁ, আমাদের কিছু গাইডলাইন থাকা লাগবে, ডেভেলপমেন্ট গাইডলাইন, স্ট্যান্ডার্ডস মেনটেন করা, কোড কনভেনশন, নেমিং কনভেনশন, যা খুশি তাই লিখবো না। ক্যামেল কেসিং, কেন আমি স্ট্যান্ডার্ড মেনটেন করতে চাচ্ছি, চেকলিস্ট বেস্ট আছে, এইগুলো করলে আমি বলবো যে তোমার ডেভেলপমেন্ট ঠিক আছে। খালি কোড করার নাম ডেভেলপমেন্ট না। আমি যদি বলি যে এই কাজগুলা করলে তারপর তুমি ডিপ্লয় করতে পারবা, আদারওয়াইজ করতে পারবা না, এই যে গাইডলাইন গুলো আমি তৈরি করছি, এই জিনিসগুলো হচ্ছে আমাকে ভুল করতে দেবে না। তাহলে যেহেতু ভুল করবে না, ভুল করার সম্ভাবনা কমে যাবে, তাহলে আমি অ্যানালিটিক্যাল অ্যাক্টিভিটির দিকে কমে দিয়ে কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটির দিকে যদি মনোযোগ দিতাম, তাহলে কিন্তু আমাদের ব্যথা হতো না, জ্বর আসতো না। হ্যাঁ, আমাদের ওইগুলা হলে তো পেরেশানি আছে, পয়সাও খরচ হয়, আবার কষ্টটাও হয়। তাহলে আমরা কি করব? আমরা ভ্যাকসিন দিয়ে রাখবো, হ্যাঁ, আমরা লাইফস্টাইল চেঞ্জ করব, হ্যাঁ, আমরা খাবার দাবার উল্টাপাল্টা খাবো না, এক্সারসাইজ করব, খেলাধুলা করব, যাতে করে রোগ না হয়। হ্যাঁ, তাহলে ডায়াগনস্টিক সেন্টার দরকার নেই। সোনার কিউব একটা আছে, সেটা হচ্ছে যে আপনি যেটা বলতেছেন ওটার একটা কাজ করে স্যার। কোনটা? সোনার কিউব, সোনার লিঙ্ক বা সোনার কিউব হচ্ছে আপনার ওই যে আপনি যেটা বললেন যে নেমিং কনভেনশন, তারপরে এগুলা যেটা আছে এই ধরনের চেক আপ করে, যেগুলো হচ্ছে আইডি করে না। আইডি তো মোস্টলি যখন ডিবাগ করে বা কম্পাইল করে তখন সে বুঝে, বাট সবকিছু ঠিক আছে, পারফেক্টলি সফটওয়্যার রান করতেছে ঠিক আছে, বাট যে কিছু স্ট্যান্ডার্ড আছে, যেমন ধর নেমিং কনভেনশনটা ঠিক রাখা, যেখানে সবগুলো নামের ক্যাপিটাল থাকে, এটা সোনার কিউবে একটা আছে, হয়তো বা আরো অনেকগুলো আছে, এটা একটা করে। ওটা সব থেকে ভালো কি সোনার কিউব? হ্যাঁ, সোনার কিউব এরকম একটা করে আর কি, যে আপনি যেটা বললেন যে প্রিকশন টাইপের আর কি, যে সফটওয়্যার ঠিক আছে, সফটওয়্যার রান করতেছে, সব ডিবাগও হচ্ছে, কম্পাইলও হচ্ছে, বাট স্টিল কিছু জিনিস স্ট্যান্ডার্ড, যেমন নেমিং কনভেনশন ঠিক রাখা, ওরে আমরা চাইলে ওর নিজস্ব কিছু রুলস আছে, আবার আমরা চাইলে নিজেরাও রুলস ইমপ্লিমেন্ট করে দিতে পারি, যে ধরেন ভেরিয়েবলের প্রথম অক্ষরটা সবসময় ছোট থাকতে হবে, দুইটা যদি পার্ট থাকে ওয়ার্ড, এই টাইপের অনেক ব্যাপার আছে। তারপরে যেমন একটা ক্লাস ডিফাইন করলাম, একটা মেথড ডিফাইন করলাম, ভিতরে কোনো বডি নেই,
কিংবা আমি যেটা ইউজ করলাম না, একটা ভেরিয়েবল আছে যেটা আমি কখনো ইউজই করিনি, তখন সে বলবে যে এই তো যেহেতু তুমি ইউজ করতেছো না, ওয়েদার এটা ডিলিট করে দাও অথবা এটা তুমি ইমপ্লিমেন্ট করো। কিংবা একটা ইন্টারফেসের ডিজাইন করছি কিংবা কল করা হয় না, এই টাইপের ব্যাপারগুলো আর কি। ওটা কিন্তু আসলে সেটা হ্যাঁ এই টাইপের জিনিস আর কি। তার মানে কনস্ট্রাকটিভ সোনার কিউবকে কি ওরা ইন্টেলিজেও মনে হয় ইমপ্লিমেন্ট করছে কিছুটা। মানে সিনার কিউব হচ্ছে আলাদা একটা প্লাগইন, হ্যাঁ সেটা আমি আপনাকে বলছি, আর একটা প্লাগইন সেটা ইউজ করলে হ্যাঁ নিতে পারে। এই হতে ধরনের পারে জিনিসগুলান এবং কোড হতে পারে কভারেজ যে এই টাইপের আর কি। ইন্টেলিজে হয়তো সোনার কিউবের কনসেপ্টটাও ইমপ্লিমেন্ট করে ফেলেছে। হইতে পারে। সোনার কিউব কিন্তু ওরকম করে। ইভেন এই যে ইয়েতে কি বলে ক্যামেল কেসিং কিন্তু আমরা যখন সাধারণত দেখি যে কন্ট্রোল শিফট ধরে যখন আমরা অ্যারো চাপ দিই না, তখন সিলেক্টেড হয়ে যায় না, কন্ট্রোল শিফট ধরে তখন একটা ওয়ার্ডকে এমএস ওয়ার্ডে বা অন্যান্য জায়গায় কিন্তু পুরো একটা ওয়ার্ড সিলেক্ট হয়ে যায়, কিন্তু ক্যামেল কেসিং এ কিন্তু ওই অংশ আলাদা আলাদা হয়। যেমন আমি যদি বলি স্টুডেন্ট ইনফোর আই বড় হাতের, যখন এটা করবো স্টুডেন্ট পর্যন্ত যাবে, ইনফোটা বাদ থাকবে। আবার আরেকবার যদি কে প্রেস করি তখন আরেকটা অংশ যাবে। সো এই বিষয়গুলোও কিন্তু আইডির মধ্যে চলে এসেছে অলরেডি। প্লাস ইনডেন্টেশন কি সুন্দর ফরম্যাটিং হয়ে যায় না, উল্টা পাল্টা যত লিখি কন্ট্রোল শিফট এফ মারলে দুম করে সব ঠিক হয়ে গেছে। ইনডেন্টেশনের বড় একটা গুরুত্ব আছে কিন্তু আমরা কোড করার সময় আমরা স্টার্ট এন্ড বিগিন এন্ড এন্ড খুঁজে পাই না অনেক সময় ব্র্যাকেট খোঁজার জন্য। এনিওয়ে এই ধরনের জিনিসপত্রগুলো সব আমাকে কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে যায়। বাট যদি আমি অ্যানালিটিক্যালি যেতাম এবার তাহলে কি হয় দেখো, ডায়াগনস্টিক সেন্টার খুলে বসতে হবে, পপুলার ডায়াগনস্টিক সেন্টার। কিরকম মোটো হচ্ছে কি, মোটো হলো যে আমি খুঁজে বের করবই, মানে আমার যে চোখ শকুনের মতো চোখ তৈরি হবে, শকুনের মতো চোখ খুঁজে বের করবই। ডিফেক্টস শুড বি ডিটেক্টেড as early as possible in the process। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে যত তাড়াতাড়ি ডিফেক্ট খুঁজে বের করা যায়। তার জন্য আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন ধরনের প্রসেসের মধ্যে যেতে পারি, যেমন ডাইনামিক টেস্টিং, স্ট্যাটিক টেস্টিং, তারপরে হচ্ছে আমার ডাইনামিকের মধ্যে আছে ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স, এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং। এখানে ফাউন্ডেশন লেভেলে যতটুকু দেওয়া আছে, অ্যাডভান্স লেভেলে গেলে আর একটু বেশি পাওয়া যাবে। এর ভিতরে টেস্ট ডিজাইন টেকনিক আছে, যেমন ইকুইভ্যালেন্স পার্টিশন, বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস, স্টেট ট্রানজিশন, ডিসিশন টেবিল, ইউজ কেস বেসড টেস্টিং, অনেক বিষয়গুলা চলে আসবে। এই যে কাভারেজ, কোড কাভারেজ, যেগুলা তুমি যেটা বললা যে স্টেটমেন্ট কাভারেজ, ব্রাঞ্চ কাভারেজ, পাথ কাভারেজ, হ্যাঁ এই সমস্ত কাভারেজ গুলো যেন খুঁজে বের করে। এরপরে এক্সপেরিয়েন্স বেসড আর একটা জগৎ, সেটা এই স্লাইডের মধ্যে দেখানো সম্ভব না, পরে আসবো আমরা এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং গুলা। এরপরে হচ্ছে স্ট্যাটিক, আমরা বিভিন্ন ধরনের রিভিউ, কন্ট্রোল ফ্লো অ্যানালাইসিস, ডেটা ফ্লো অ্যানালাইসিস, কমপ্লেক্সিটি ক্যালকুলেশনস, এগুলা করে আমরা অ্যানালিটিক্যাল অ্যাক্টিভিটিস করব। সেটা একটা বিশাল জগতের দিকে চলে যাবে তখন। অ্যাকচুয়ালি এটা ডায়াগনস্টিক সেন্টার খুলে বসতে হবে তখন। আমরা অনেকেই মনে করি এটাকেই টেস্টিং। ওই যে প্রথমটা যেটা দেখলাম ওইটাকে মনে করো যে আরে ওটা যদি আমি আগে করে দিই তাহলে তো ডিফেক্ট ধরা পড়বে না, তাহলে আমার চাকরি থাকবে না, তাই তো? হ্যাঁ, আমি যদি ডিফেক্ট না পাই তাহলে তো চাকরি থাকবে না। তার মানে কি ডিফেক্ট পাওয়ার জন্য দোয়া করতে থাকে প্রোগ্রামাররা যেন ভুল করে, যাতে আমি ধরে দিতে পারি, তাহলে আমার চাকরিটা কনফার্ম। হ্যাঁ, আমি এই যে ডাক্তারদের বলি সবসময়, ডাক্তাররা হচ্ছে আমাদের সব থেকে বড় শত্রু। ডাক্তাররা চায় আমরা যেন অসুস্থ হই, না হলে তোদের ইনকাম বন্ধ, তাই না? উকিলরা চায় লোকজন কেস করুক, পুলিশ চায় চোর বাটপারে ভরে যাক। তো আমাদের দেশে যদি কেউ মানুষ যদি অসুস্থ না হতো, ঢাকা মেডিকেল কলেজে কয়জন পড়তো? কয়জন পড়তো?
শামসুল আর ফখরুল কি একই বাসায় এখনো নাকি অন্য জায়গায়? আচ্ছা, তাহলে আমরা যদি কোনো ডাক্তার যদি কি বলে আমরা যদি অসুস্থ না হইতাম তাহলে কি ডাক্তার লাগতো আর ডাক্তারি পড়তে যাইতো কেউ? আর গরিব হয়ে থাকতো, ডাক্তারি পড়ে গরিব হয়ে বসে থাকতো। এই জন্য ডাক্তাররা দোয়া করে যেন মানুষ অসুস্থ হয়, আর ডাক্তার কাছে একবার গেলে এমন এমন ওষুধ দেবে যাতে করে মনে হবে যে আপাতত এটা সারছে, আর 6 মাস পর আর একটা বাঁধাবে, বাদিয়ে যাতে আবার আসে আমার কাছে ক্লায়েন্ট, ফিক্স ক্লায়েন্ট। মোটামুটি পারিবারিক ভাবে দখল করে নেওয়ার মতো, জমি দখল করার মতো পরিবার দখল করে। হ্যাঁ, এই যে আমি লাইফস্টাইল চেঞ্জ করছি হলো 19 সালের অক্টোবর মাসের 28 তারিখ থেকে। তোমরা বিশ্বাস করবে না যে ফখরুলকে বলছিলাম গতদিন, তাই না, যে আমি সেই দিন থেকে আজ পর্যন্ত একটা ওষুধও খাই নাই। বুঝতে পারছো? প্রায় 2 বছর হয়ে যাচ্ছে আমি একটা ওষুধও খাই না আজ পর্যন্ত। অথচ তার আগের দিন পর্যন্ত আমার গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগতো, আমার ঘুমের ওষুধ খাওয়া লাগতো। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রেশার উল্টাপাল্টা হয়ে যেত, বাট প্রেশার ওষুধ আমি খাইনি ইচ্ছা করে, ভেষজ দিয়ে চালাইতাম, তেঁতুল গুলা এটা সেটা খেয়ে কমানোর চেষ্টা করতাম। বাট গ্যাস্ট্রিকের ওষুধ যেন মুড়ির মতো ছিল। অথচ ওই দিন থেকে আমার একটা পর্যন্ত ডায়াবেটিকের ওষুধ খেতে খাওয়া লাগতো, ডায়াবেটিক হয়ে গেছিল আমার, সব চলে গেছে। কিছু নাই আর, আলহামদুলিল্লাহ, ব্যথা ট্যাথা কিচ্ছু নাই। ওকে, দেন এগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, জাস্ট আমি ওই এক স্লাইডের মধ্যে বসে অনেকক্ষণ ধরে কথা বললাম না, সেইগুলার এখানে দেওয়া আছে, সো এটা একটু তোমরা দেখে নিও। নন ফাংশনাল অ্যাট্রিবিউটস গুলা, যে রিলায়েবিলিটি, এই যে রিলায়েবিলিটি হচ্ছে কোয়ালিটি ওভার টাইম, ইউজিবিলিটি, efficiency, maintainability, portability. দেন আমরা যাব হচ্ছে টেস্ট গোল। টেস্টিং এর গোল কি আসলে? টেস্টিং এর গোল হচ্ছে গেইন নলেজ অ্যাবাউট দ্য ডিফেক্ট। আমি টেস্ট করে আমি জানতে চাই যে ডিফেক্ট সম্পর্কে আমার একটা জ্ঞান দরকার, পরিষ্কার জ্ঞান, এটা কিন্তু আমাদের দরকার। ফিক্স করার দরকার কিন্তু আমাদের না। আমরা টেস্টাররা যেটা করতে চাই সেটা হচ্ছে একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে যে এই টেস্টেড অবজেক্টের ভিতরে কি কি ধরনের ডিফেক্ট আছে, কি কি ধরনের ডিফেক্ট ফিক্স হয়েছে, কি কি ধরনের ডিফেক্ট এখনো ওপেন আছে। দেন প্রুফ অফ ফাংশনালিটি। গোল হচ্ছে কি? প্রুফ অফ ফাংশনালিটি। আমরা টেস্ট করে বলতে পারি যে ফাংশনালিটি ওকে অন্য। আমরা যখন বলি পাস, তার মানে কি? আমি আমি সিল মেরে দিচ্ছি না, কোয়ালিটি চেকড একদম, তার মানে প্রুফ অফ ফাংশনালিটি। তারপর আমরা কি বলতে পারি? জেনারেটিং ইনফরমেশন, এটা ইম্পর্টেন্ট। টেস্টিং সময় শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের আর্টিফ্যাক্টস নিয়ে কাজ হয় সবগুলা থেকে বিশাল ইনফরমেশন জেনারেট করা যায়, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স তৈরি করা যায়। এই জিনিসগুলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য ভবিষ্যতের জন্য। দেন আলটিমেটলি কাস্টমারের কনফিডেন্স গেইন করে, যেন কাস্টমার যেন বুঝতে পারে যে না, এদেরকে টাকা দিয়ে আমি পস্তাবো না, বিশ্বাস করা যায়, কনফিডেন্স পাইছি আমি এদের উপর। দেন হাউ মাচ টেস্টিং ইজ এনাফ? কতক্ষণ টেস্ট করলে আমি বুঝবো যে টেস্ট কমপ্লিট হয়েছে? কত পথ হাঁটলে বলে পথিক বলা যায়? কত দূর পর্যন্ত গেলে আমি বলবো যে আমি পথিক হয়েছি? একটা কথা আছে না,
তেমন আমি টেস্ট করতে বসছি, এর কতক্ষণ পরে থামবো আমি? আমাকে যদি বলে যে না এখনো হয়নি, আরো টেস্ট করেন, কতক্ষণ? পয়সা দেওয়া লাগে না তো? বেতন বেতন দেওয়া লাগবে না টেস্টারদের? তার মানে নিশ্চয় একটা সার্টেন গোল আছে, একটা ক্রাইটেরিয়া আছে, যার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে দিস ইজ ডান as specified by the clients or business owners. সেটার নাম কি? সেটা হচ্ছে এক্সিট ক্রাইটেরিয়া। টেস্ট আমরা বন্ধ করব কখন? There are 3 types of test exit criteria. একটা হচ্ছে রিস্ক বেসড টেস্টিং। রিস্ক প্রথমে অ্যাসেস করার পরে আমি ধরলাম যে আমার 50টা রিস্ক এরিয়া আছে, এই 50টা রিস্ক যদি মিনিমাইজ হয়ে যায় দেন না টেস্ট করা লাগবে না, শেষ। রিস্ক বেসড টেস্টিং বলা হয়। দেন টাইম অ্যান্ড বাজেট বেসড টেস্টিং, এটা চাইনিজ অ্যাপ্রোচ। হ্যাঁ, আমাকে একজন বললো যে আচ্ছা আমার 10 লাখ টাকা আছে, 10 লাখ টাকা টেস্ট করে দেন। চাইনিজ কোম্পানিদের বলে না যে আমার $100 ল্যাপটপ বানাই দেন, আছে না এরকম? সো এক্সিট ক্রাইটেরিয়া হচ্ছে 3 ধরনের বেসিক্যালি। একটা হচ্ছে রিস্ক বেসড টেস্টিং বলা হয়, আর একটা হচ্ছে টাইম বেসড, আর একটা হচ্ছে বাজেট বেসড। There are 2 documents, legal documents in software industry. একটা হচ্ছে এসআরএস, এটা লিগ্যাল ডকুমেন্ট কিন্তু। কারণ যখন এসআরএস তৈরি করা হয় এটা হচ্ছে এটার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের টোটাল বাজেটিং, টাইমিং, এস্টিমেশন সব কিন্তু রিকোয়ারমেন্টস ডকের উপরে। এখন আমি এই পুরো জিনিসটা করার পরে যদি কাস্টমার দুম করে রিকোয়ারমেন্ট চেঞ্জ করে, মহা বিপদ, তাই না? তার মানে এটার উপর ভিত্তি করে এটা কিন্তু একটা লিগ্যাল ডকুমেন্ট। আর টেস্টারদের জন্য লিগ্যাল ডকুমেন্ট হচ্ছে এক্সিট ক্রাইটেরিয়া। সো এই এক্সিট ক্রাইটেরিয়া যদি আমি স্ট্যাম্পিং করে রাখতে পারি তাহলে আমাদের জন্য ভালো, আদারওয়াইজ কিন্তু আমাদেরকে টেস্ট করানো হবে বারবার, না এখনো হয়নি, না এখনো হয়নি, হয় নাই, এরকম করতে থাকবে, আর ততই আমাদের খরচ বাড়তে থাকবে। দেন এইটুকু আজকে এই এতটুকু বলে শেষ করব। টেস্ট কেস টেমপ্লেট, টেস্ট কেস টেমপ্লেট সম্পর্কে যে ধারণা, যে IEEE 829 স্ট্যান্ডার্ড টেস্ট কেস টেমপ্লেট, একটা টেস্ট কেস লেখার জন্য যে ধরনের ফিল্ড গুলা নিয়ে আমরা টেস্ট কেস তৈরি করি তার ভিতরে নাম্বার 1 হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার। প্রত্যেকটা টেস্ট কেসের একটা আইডি থাকা লাগবে। আমার যদি ফিউ 100,000 টেস্ট কেস থাকে, প্রত্যেকটার জন্য আইডেন্টিফাই করতে পারে আলাদা করে। দেন প্রি কন্ডিশন থাকা লাগবে, কিরকম? এই টেস্ট কেসটা এক্সিকিউট করতে গেলে কোন অবস্থায় আগে থেকে প্রিপেয়ার হতে হবে। যেমন আমি যদি বলি একটা লগ ইন টেস্ট কেস টেস্ট করতে চাই, প্রি কন্ডিশন কি? প্রি কন্ডিশন কি? প্রি কন্ডিশন হচ্ছে যেমন আমার কানেকশন থাকা লাগবে, ইন্টারনেট কানেকশন, ব্রাউজার ওপেন করা থাকতে হবে, তাই না? লগ ইন পেজ আসা লাগবে, না হলে আমি টেস্ট করবো কি করে? সো দেয়ার আর প্রিকন্ডিশনস টু পারফর্ম দিস টেস্ট কেস। দেন সেট অফ ইনপুট ভ্যালুজ, যে আমি কি দিয়ে টেস্ট করব। আমি যদি লগ ইন টেস্ট করতে চাই তাহলে আমাকে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিতে হবে, না? সেটা বলা হয় ইনপুট ভ্যালুজ। দেন সেট অফ এক্সপেক্টেড রেজাল্ট, লগ ইনের এক্সপেক্টেড রেজাল্ট কি হতে পারে? ফখরুল? এটা হতে পারে যদি আমি আমার ব্যাংকের ট্রানজাকশন দেখতে চাই, লগইন করে আমি ব্যাংকের ট্রানজাকশন ট্রান্সফার না, সবকিছু দেখতে চাই। লগ ইনের এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে হয় সাকসেসফুল হবে লগ ইন, নয়তো ফেল করবে। তারপরে আমি কোথায় যাবো সেটা পরের ব্যাপার। তো লগ ইন টেস্ট করতে যাচ্ছি, এটা কি ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ যদি করে যায় তাহলে বলবো সাকসেস, আর যদি ম্যাচ না করে তাহলে বলবো ফেল, তাই না? এই দুটা ছাড়া তো আর কিছু নাই এক্সপেক্টেড রেজাল্ট। এখন আমি একটা টেস্ট কেস দিলাম ভ্যালিড ইউজার এন্ড ভ্যালিড পাসওয়ার্ড, তাহলে এক্সপেক্টেড রেজাল্ট কি হবে? সাকসেস, ম্যাচড। এখন আমি যদি এটা না দিয়ে যদি উল্টাপাল্টা দিই তাহলে এক্সপেক্টেড রেজাল্ট কি হওয়া উচিত? লগ ইন করতে দেব না,
তাহলে এটাই যদি লগ ইন করে ফেলতে পারি আমি, তাহলে আমি বলবো ডিফেক্ট আছে, এটা বাগ আছে। পাসওয়ার্ড মেলে নাই, তারপর ঢুকে গেছে। আচ্ছা, তারপরে বলছে এক্সপেক্টেড পোস্ট কন্ডিশন। প্রি কন্ডিশন যেমন ছিল টেস্ট করার আগে আমার রেডি থাকতে হবে, পোস্ট কন্ডিশন হচ্ছে সাকসেস হলে কি করব আর ফেল করলে কি করব। তার মানে এক্সপেক্টেড রেজাল্টের সাথে ম্যাচ করলে কি করব, আর ম্যাচ না করলে কি করব, কোথায় নিয়ে যাব। ম্যাচ করলে যেমন আমি ইউজার হোম পেজে নিয়ে যেতে পারি, ড্যাশবোর্ডে। আর যদি ম্যাচ না করে তাহলে আবার লগ ইন পেজে যাও, তাই না? তাহলে এক্সপেক্টেড পোস্ট কন্ডিশন বোঝা গেছে। দেন ডিপেন্ডেন্স অন আদার টেস্ট কেসেস, তার মানে এই টেস্ট কেসটা চালাতে গেলে অন্য এর আগে প্রি রিকুইজিট টেস্ট কেস আছে কিনা। প্রি রিকুইজিট টেস্ট কেস আছে কিনা। যেমন আমি একটা ব্যাংক ট্রানজাকশন করতে যাচ্ছি, প্রথমে আমরা দেখবো যে লগ ইন আছে তো। সো লগ ইন টেস্ট কেস হচ্ছে আমার ট্রানজাকশনের টেস্ট কেসের প্রি রিকুইজিট, তার মানে ডিপেন্ডেন্সি আছে। দেন রেফারেন্স টু দ্য রিকোয়ারমেন্টস দ্যাট উইল বি টেস্টেড, মানে এই টেস্ট কেস যদি এক্সিকিউট করার পরে আমার কোন কোন ফিচার গুলা, কোন কোন রিকোয়ারমেন্টস গুলা টেস্ট করা উচিত। যদি আমি এই টেস্ট কেস চালিয়ে কোনো ডিফেক্ট পাই আর সেটা যদি ফিক্স হয়, তাহলে আমার এই ফিক্সের কারণে কোথায় কোথায় তার ইম্প্যাক্ট পড়তে পারে, কোন কোন রিকোয়ারমেন্টস এর মধ্যে, সেগুলা রেফারেন্স রাখা টেস্ট কেস টেমপ্লেটের মধ্যে। এটা ইম্পর্টেন্ট ফর রিগ্রেশন টেস্টিং। দেন অপশনাল হচ্ছে হাউ টু এক্সিকিউট, স্টেপ বাই স্টেপ ইউজার গাইড অফ টেস্ট কেস। টেস্টারদের জন্য, টেস্টার, আমরা যখন টেস্ট কেস ডিজাইন করি আমরা টেস্টার না, আমরা হচ্ছে টেস্ট অ্যানালিস্ট। টেস্ট অ্যানালিস্টের কাজ হচ্ছে টেস্ট কেস ডিজাইন করা অ্যাকর্ডিং টু দিস টেমপ্লেট। বাট টেস্টাররা যখন টেস্ট এক্সিকিউট করবে কিভাবে করবে সেটার একটা গাইডলাইন দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। প্রথমে ইয়ে করো, কি বলে, ইউজার নেম দাও নাকি পাসওয়ার্ড দিবা, তারপরে ক্লিক করবা, করার পরে তুমি দেখবা যে এরকম যদি সঠিক হয় তাহলে পোস্ট কন্ডিশনে ওই জায়গায় যেতে হবে তোমারে, ইউজার হোম আসলো কিনা এটাও একটা, আর যদি ফেল করে তাহলে লগ ইন পেজে আসলো কিনা। সো এটার একটা ইউজার গাইড অফ এক্সিকিউশন টেস্ট কেসেস। দেন প্রায়োরিটি, কোন টেস্ট কেস আগে করব, কোন টেস্ট কেস পরে করব, দ্যাট ইজ ডিসিশন মেকিং বাই দ্য ম্যানেজমেন্ট। মেবি টেস্ট ম্যানেজার, মেবি ক্লায়েন্ট যদি বলে যে এই টেস্ট কেসগুলো আগে রান করে আমাকে রিলিজ দেন, এই প্রায়োরিটি সেট করার ব্যাপার। তো সাধারণত প্রজেক্ট ম্যানেজমেন্টের কনসার্ন অনুসারেই আসলে প্রায়োরিটি সেট করা হয়। নাও টেস্ট বেসিস, যার উপর ভিত্তি করে যে সমস্ত ডকুমেন্ট, যে সমস্ত আর্টিফ্যাক্টস, যে সমস্ত ডিজাইন টেমপ্লেটস, এগুলোর উপর ভিত্তি করে আমরা টেস্ট কেস ডিজাইন করি। তার মানে টেস্ট কেস ডিজাইন করার জন্য যা কিছু লাগে, যেমন রিকোয়ারমেন্টস ডকুমেন্টেশন, এই যে অ্যাকসেপ্টেন্স টেস্ট কেস গুলা কি করে হবে, কোত্থেকে আসবে, রিকোয়ারমেন্টস থেকে। আমার কোন একটা ইউনিট টেস্ট করতে চাচ্ছি, তো ইউনিট টেস্ট গুলো কিসের উপর করবো, হয়তো কোনো ফাংশন, একটা কোন একটা ক্লাস, ওই ক্লাসটাই হচ্ছে আমার টেস্ট বেসিস, যার পর আমি দেখবো যে প্যারামিটারে কি কি ভ্যালু দেওয়া যেতে পারে। তো তার মানে হচ্ছে কি, রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন হতে পারে, কোন কি বলে ইউএক্স ডিজাইনিং হতে পারে, এই সমস্ত গুলা সবগুলো আমার কাছে টেস্ট বেসিস। তার টেস্ট বেসিসের উদ্দেশ্য কি, টেস্ট কেস ডিজাইন করতে যাব। তার টেস্ট কেস ডিজাইন করার আগে আমাকে টেস্ট বেসিস অ্যানালাইসিস করতে হয়, টেস্ট বেসিস রিভিউ করা লাগে। টেস্ট বেসিসের আর একটা নাম, নিক নেম হচ্ছে টেস্ট বেস, যার উপর ভিত্তি করে আমরা টেস্ট কেস তৈরি করি। এই টার্মটা কিন্তু মাঝে মাঝে চেঞ্জ করে কোশ্চেন আসতে পারে, কোনো সময় টেস্ট বেস আসতে পারে, কোনো সময় টেস্ট বেসিসও আসতে পারে। সো এই নামগুলো মনে রাখা জরুরি। সো আজকে এই পর্যন্ত থাকবে আমাদের। আমরা আগামীকালকে সোমবারে ক্লাসটা আমরা করব না, কারণ হচ্ছে আমার মিটিং আছে। দেন শামসুল কে বলছি খেলাধুলা বাদ দিতে হবে 1 মাস। স্যার আমার নেক্সট উইকে এই সানডেতে একটা লম্বা সেশন আছে,
তো আমরা হচ্ছে চাইলে আমি ফ্রাইডে থেকে আপনি ফ্রি আছেন? ফ্রাইডেতে ফ্রি। কয়টা থেকে স্যার আপনি ফ্রি আছেন? আমার আসলে এই এই সেমিস্টারের এই যে কালকে মানে সোমবার ক্লাস আছে একটা, আর বুধবার একটা ক্লাস আছে, আর কোনো ক্লাস নেই, এরপর শেষ, সেমিস্টার শেষ। আচ্ছা আচ্ছা। হুম। আর তাহলে সোমবারে হচ্ছে আমার যে সকালে ক্লাস, কিন্তু একটা মিটিং আছে, ওই যে কোশ্চেন পেপার ভেটিং হবে, আমি যে কোশ্চেনটা করব সেটা অন্য টিচাররা ওটাকে রিভিউ করবে, দেখবে, এটা মিটিং আছে আমার মানে আফটারনুনে, যার জন্য আচ্ছা। এর পরবর্তীতে আমি ফ্রি। না শুক্রবার বলে ফ্রাইডে থেকে স্যার এই যে 4টার পরে হবে, মানে 4টা বলতে 10টা না দেরি হয়ে যায় না আপনার? 4টা বলতে জার্মান 4টা 4টা আর মানে কি। ও না না, কিভাবে সম্ভব, আমার ঘুমাইতে হবে না। জার্মান মানে এখন আর কি, যেমন ধরেন এই টাইমে আমি এখন তো আমি তো নাইট কোচের ড্রাইভার না। না, তাহলে হচ্ছে ফ্রাইডেতে আর্লি শুরু করতে পারি আর কি। ওগুলো কি কাজ আছে? হ্যাঁ, ফ্রাইডেতে তার আগের দিন কোথায় কাজ? মানে কি রাতে না দিনে? তো সকালবেলা উঠা মানে রাতে ঘুম কি 10টার পরে? না তখন তো অফিস শুরু হয়ে যাবে আমার, যে আগে আর কি। না কাজ করতে তো ঘুমাবি 8টা বাজে। তাহলে তো সমস্যা না, কারণ সানডে তো আমি পুরো দিন ব্যস্ত থাকবো আসলে, বুঝছো? আচ্ছা স্যার, আমরা আপনাকে জানাবো। আপনার টাইম লিমিট তো বুঝলাম। তোমরা ঘুমাও কটা যায় বলো? রাতে হ্যাঁ, রাতে দিনে আমি কেউ আমি ঘুমায়? দিনে কেউ না ঘুমায়? দিনে দিনে ঘুমাই না, মানে মানে সকালবেলা রাতে বলতে আমি একটু লেটই ঘুমাই, আমার না ঘুমাইলেও দেখা যায় 12টা বেজে যায়। 12টা বেজে যায় ঘুমাতে ঘুমাতে, তো ফখরুল? হুম। তো আমার এরকমই 12টা 1টা 2টা বাজে, আবার কাজ থাকলে সকালে উঠে যায়। আহ, যেমন আমার বৃহস্পতিবার কাজ থাকে, হুম, তো আসার পরে আসার সাথে সাথে ঘুম হয় না, একটু লেট হয়, আবার রাতে একটু বেশি ঘুমাইতে হয়, পরের দিন একটু বেশি ঘুমাই। হুম। তো সব থেকে ভালো হয় যে সকালে যদি ভোরবেলায় উঠতে পারো তোমরা, রাতে তাড়াতাড়ি ঘুমায় গিয়ে, তাহলে খুব ভালো হয়। যেমন এই যে বিজিআইটি তে আজকে শেষ করলাম, এটা কিন্তু বাংলাদেশ টাইম সকাল 10টাতে শুরু করে। সো আমার এখানে দুপুর 1টা থেকে শুরু হয়, সুবিধা যে 1টা থেকে 3টা পর্যন্ত। তো বাংলাদেশ টাইম ওরা 10টা, ওরা কিন্তু ইভিনিং এ করে নাই, এবং সিরিয়াসলি পড়াশোনা করছে এরা কিন্তু। এবং আজকে ওদের আহ, মানে আমার কাছে ফাইনাল পরীক্ষা দিল, এই পরীক্ষাতে 5 জন 40-এ 40 পাইছে। এটা একটা রেয়ার কেস। কি পরিমাণ সিরিয়াস হলে বুঝতে পারছো? তাহলে আমরা তাহলে তোমরা জানাও আমাকে, হ্যাঁ? বেটার হয় হচ্ছে যে নট এক্সিডিং, মানে আমার রাত্রেটা আসলে না ঘুমালে আমি অসুস্থ হয়ে যাব। শোনা যাচ্ছে না। আপনার অ্যাভেলেবিলিটি কখন আর কি? নেক্সট উইকেন্ডে আপনি মানডেতে পারবেন না, আর ওয়েডনেসডেতে পারবেন না, তাই তো? না না না, কবে? নেক্সট উইকেন্ড মানে আগামী কালকে থেকে তো? হ্যাঁ হ্যাঁ, নেক্সট উইকে, হ্যাঁ এই এই উইক থেকে আর কি। আ- আমার হচ্ছে এমনি পারতাম, কিন্তু হচ্ছে এটা মিটিং থাকার কারণে সোমবারটা পাচ্ছি না। আচ্ছা, কিন্তু তারপরে অন্য দিন আপনি ফ্রি? হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে তুমি তো আমার সকালে তুমি তো টাচ করতেও পারবে না। আমার তো ক্লাস হচ্ছে সকালে, মানে আচ্ছা। আফটারনুনে নাই, সবই হুম হচ্ছে হুম, সকালে। আচ্ছা। হুম হুম। তার আগে যদি কোনো একদিন আর্লি উঠে যদি আপনাকে রিচ করতে পারে আর কি, সেটা বলতেছি। কোনো সমস্যা নাই, তুমি আর্লি যদি 6টার সময় ওঠো তাহলে আমাদের এখানে 12টা বাজবে আমার। হ্যাঁ সেটাই বলতেছি, যদি ও তো উঠতে কোনো পারে সমস্যা নাই, সেক্ষেত্রে। মানে কোনো হচ্ছে সমস্যা নাই। মানডে বাদে অন্য যে কোনো দিন আপনি ফ্রি আছেন, এটা হচ্ছে কথা আর কি। হুম। ঠিক বা আছে। বুধবারে আমার ক্লাস আছে, বাট সেই ক্লাসটা হচ্ছে আমার হয়তো 10টা থেকে 11টা পর্যন্ত আমার এখানে। হুম হুম হুম। 10টা থেকে খুব বেশি হলে 12টা পর্যন্ত, এর বেশি না, 2 ঘন্টা ক্লাস নিই আমি।
তো তুমি যদি 6টায় শুরু করো তো আমার 12টায়, তারপরে আমি ব্যাপার না। বাট আমরা যদি দুপুরে এখানে 12টায় শুরু করি কোনো বিষয়, তাহলে আপনার ওখানে বাজে 6টা, তাই তো? 6টা, হ্যাঁ, এত দূর পর্যন্ত ঠিক আছে আমার জন্য। 6টা থেকে রাত 9টা। 6টা থেকে রাত 9টা। মাঝে যদি ধরেন আমি আমার লাঞ্চ ব্রেকের জন্য তখন দেখা যায় যে 12টা থেকে 2টা পর্যন্ত একটা অফিস থেকে একটা ব্রেক নিলাম, তখন একটা সেশন করতে পারি। এটা আমি চিন্তা করতেছিলাম আর কি। আমার মনে হয় ওই টাইমটা আপনার জন্য কনভেনিয়েন্ট, আমার জন্য এরকম করে 2 দিনও করতে পারি। হ্যাঁ হ্যাঁ, যে আর 2 তুমি দিনের যদি ভিতরে বলো যে না আমরা 5 দিন করব 2 ঘন্টা করে, হ্যাঁ, আমার মনে হয় স্যার একসাথে অনেক লম্বা সময় আসলে ক্লাস করলে হ্যাঁ এটা কনসেন্ট্রেশনও থাকে না। তোমাদের, হ্যাঁ তুমি যদি বলো যে 2 ঘন্টা করে আমরা ক্লাস করব 5 দিন, তোমার দুপুর বেলায় বা সন্ধ্যা, কোনো সমস্যা নাই। ঠিক আছে স্যার, আমরা জানাবো, তাহলে আমরা দুইজন আলোচনা করে আপনাকে জানাচ্ছি। বুঝতে পারছি। ফখরুল, বুঝছো? 5 দিন যদি আবার আমরা 2 ঘন্টা করে, 2 দিন, আমার আবার 2 দিন কাজ থাকে স্যার। ওই তো, তাহলে তোমরা 2 জন মিলে একটু 5 দিন আলোচনা। পারবো না আর কি। হ্যাঁ, 4 দিন পারবা, তাই তো? না না না, 2 দিন যারা বাকি 5 দিন পারবো সপ্তাহে, বাকি 5 দিন পারবো। ওই তো 5 দিনের কথা তো বলছি। তো 5 দিন যদি তুমি পারো, তো 5 দিন 2 ঘন্টা করলে তো 10 ঘন্টা হয়, তাহলে তো 4 সপ্তাহে শেষ হয়। না, ওটা স্যার এমনি বললাম আর কি, যে ধরেন আমরা উইকেন্ড 2টা তো ঠিক আছে, বাট এই সামনের উইকেন্ডটা, এই যে ফ্রাইডেটা কভার করার জন্য আমি হয়তো এই উইকডেতে হয়তো 2টা দিন হচ্ছে এরকম করব, আমি ওর সাথে আলোচনা করে আমরা 2 ঘন্টা আপনার থেকে নিলাম আর কি, যেন ওই সানডেতে কভার হয়। ওকে, ঠিক আছে, তাহলে হ্যাঁ, তোমরা এটাই আমাকে বলছি। জানাও। ঠিক আছে, ওকে স্যার, ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আর স্যার। স্লাইডগুলো আসসালামু আলাইকুম স্যার। স্লাইডগুলো জি একটু স্যার। পড়ে নিও।